হাজার রকম সমস্যার কারণে বিএনপি দাঁড়াতে পারছে না। কিন্তু এই বিএনপি সেই বিএনপি না। এই বিএনপি সারা জীবন আওয়ামী লীগের সাথে ফাইট করেছে। এই বিএনপি রাজপথে এর সাথে সাথে ফাইট করে। বিএনপি প্রতিশ্রুতি লঙ্ঘন করে না। যারা এই কথাটা বলছে বিএনপি লঙ্ঘন করেছে, এটা ভুল বলছে। বিএনপি একমাত্র দল যে এই 29টা দলের মধ্যে তার পুরো সময়ে তার অবস্থান ক্লিয়ার করেছে, কোনটা করতে চায় কোনটা করতে চায় না, কিন্তু বারবার বলে দিয়েছে। এখন যদি আপনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন একভাবে, সেখানে নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করেছেন, বিএনপি তার নোট অফ ডিসেন্ট ক্লিয়ার দেখে সে স্বাক্ষর করেছে। কিন্তু আপনি যখন গণভোটটা দিয়েছেন তখন কিন্তু ওই যে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আপনি গণভোটের প্রধান প্রশ্নে নিয়ে আসছেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের এক অনন্য অধ্যায় রচিত হল সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। এই সংসদ কেবল আইন প্রণয়নের রেকর্ডই গড়েনি, বরং জন্ম দিয়েছে তুমুল বিতর্ক আর নতুন রাজনৈতিক সমীকরণের। জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে সরাসরি অবৈধ ও সংবিধান বহির্ভূত বলে দাবি করেছেন। তার সাফ কথা, নির্বাচনের স্বার্থে অনেক কথা না বললেও সংস্কারের বাহানায় যেন নির্বাচন আটকে না যায়, সেজন্যই তারা অনেক কিছুতে আপোষ করে এই সনদে সই করেছিলেন। শুধু তাই নয়, যমুনার ভেতরে ও কিনারে থাকা দুই দলের সমর্থন, সংস্কারের নামে টুকরি ভর্তি অলৌকিক প্রস্তাব নিয়ে আসা বুদ্ধিজীবী দেশে অবতরণের পর জুলাই সনদ প্রণয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। তাহলে কি সেই আপোষ ছিল কৌশল নাকি চাপের ফল? এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। জুলাই সনদে স্বাক্ষরকে আপোষ ছিল, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। ধন্যবাদ। সেই সঙ্গে আরো আছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে দেয়া না হয় সেজন্য আপোষ করে জুলাই সনদ সই করেছে। এবং তিনি আরো তুলে ধরেছেন সংস্কারের জন্য শ্বেতশুভ্র ক্যাশের আবার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ করেছিলেন। তারা মাথায় টুকরি ভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে করতে জুলাই জাতীয় সনদটা প্রণয়ন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই স্বীকারোক্তি আসলে কি প্রমাণ করে? উনি তো আশ্চর্য কিছু বলেননি, একেবারে সত্য কথা বলেছেন। আমরা সারা বাংলাদেশের মানুষ যেটা বুঝেছিলাম যে যদি নির্বাচন হয় সেটা যে কোনোভাবে নির্বাচন হোক, সেখানে বিএনপি একটা ব্রুট মেজরিটি পাবে। 2 নম্বরে যেটা আমরা বুঝেছিলাম এবং বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করার পর কোনো অবস্থাতেই কোনো কিছুর নিয়ন্ত্রণ ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত অথবা এনসিপি এদের নিয়ন্ত্রণে থাকবে না। 3 নম্বরে বলেছিলাম যে কোনো কারণে যদি এই মুহূর্তে বাংলাদেশে তারেক রহমান সাহেব লন্ডন থেকে আসেন, 1 মিনিটের মধ্যে যমুনার যে গুরুত্ব হারিয়ে যাবে। কোনো মানুষ যমুনায় যাবে না, সবাই তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে সেই মানে ছুটাছুটি করবে এবং মনে হবে তিনি দেশের প্রধানমন্ত্রী। তা আমরা কিন্তু এই কথাগুলো গত 1 বছর ধরে বিভিন্ন মাধ্যমে বলে আসার চেষ্টা বলছিলাম। কিন্তু ওই সময়টাতে যারা স্টায়ারিংয়ে যারা ছিলেন, তো তারা যদি এই বাস্তবতাটা বুঝতেন তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না। আপনি চিন্তা করুন যে আপনি একটা শক্তিশালী বাঘ বা ধরুন একটা হাতি, আপনি তাকে যে কোনোভাবে মানে আপনি তাকে শিকলবন্দি করে ফেলেছেন। এখন শিকলবন্দি করে বাঘকে বলছেন হাসো, বাঘ হাসছে, হাতিকে বলছেন নাচো, হাতি নাচছে। কিন্তু যখন তারা ছাড়া পাবে, সুযোগ পাবে, তখন আপনার সাথে কি করবে? জামাত এবং এনসিপির ভাগ্য ভালো, বিএনপি যে এখনো পর্যন্ত তাদের নেতাকর্মীদেরকে জামাত এবং এনসিপির বিরুদ্ধে লেলিয়ে দেয়নি, এটি তো তাদের সৌভাগ্য। এর কারণ হলো এই যে 18 মাসে বিএনপির যারা নেতাকর্মী আছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় বিএনপি যে সকল কর্মকর্তা রয়েছেন, প্রত্যেকটা লোকের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে যে অপমান করা হয়েছিল এবং বিভিন্ন ক্যাম্পাসে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এই দেখা যাচ্ছে যে তারা কেউ সমন্বয়কের নামে, কেউ শিবিরের নামে তারা কিন্তু ঠিকই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু ছাত্র দলের যে সকল নেতা রয়েছেন তাদেরকে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি।
তো কাজেই এই জিনিসগুলোর একটা প্রতিক্রিয়া হবে, নেতিবাচক প্রতিক্রিয়া হবে। তো সেটাই এখন মানে বিএনপি করেনি এখন পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্যাটায়ার করে বলেছেন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এমনটি আপনারা বলতে পারেন। না, ওটাই মানে ওই সময়টাতে তারা কি হলো, ওই 18 মাসে তারা মনে করেছিল যে আমরা মহাকাশে উঠে গেছি, আমাদের হাতে অলৌকিক ক্ষমতা আছে, আমরা যেভাবে যা বলবো সেভাবে। বাংলাদেশের আসলে কি হয় জানেন, রাজনীতিতে ধরেন আলী রিয়াজকে নিয়ে আসছে, হি মাইট বি এ গুড প্রফেসর, কিন্তু রাজনীতিতে আসলে শিশু, অবোধ শিশু। হি মাইট বি এ গুড ইন্টেলেকচুয়াল, বাট ইন দ্য কনস্টিটিউশন, হাউ টু ফর্ম এ কনস্টিটিউশন, এই ব্যাপারে তার অভিজ্ঞতা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীতে মানে যাকে বলা হয় তিনি মানে বক্তৃতা করে বেড়ান, কিন্তু তাকে যদি রাজনীতির ময়দানে সেই টেকনাফে গিয়ে বদির কাছে পাঠানো হয়, বদি তাকে পুরো টেকনাফ অঞ্চল ঘুরিয়ে আসার সময় তার পকেটের মধ্যে কখন যে 2 প্যাকেট ইয়াবা ঢুকিয়ে দেবে সে টেরই পাবে না। এবং ঢাকাতে আসার পর মাঝপথে দেখা গেল ইউনূস সাহেবের পকেটের মধ্যে ইয়াবা আছে। দিস ইজ পলিটিক্স। তো যার জন্য সেই পলিটিক্সটাকে নন পলিটিশিয়ানরা তারা 18 মাস খেলার চেষ্টা করছেন, আর পলিটিশিয়ানরা এখানে কোনো আপোষ করেনি, তারা পলিটিক্স করেছে। সালাউদ্দিন সাহেবরা ওই সময়টাতে যে পলিটিক্স করেছে সেই পলিটিক্সেরই বাস্তব রূপ এখন যারা নন পলিটিশিয়ান তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এবং এটা সবেমাত্র শুরু, মাত্র 2 মাস হলো। তো এখন তো সরকার একটু বিপদের মধ্যে আছে। মানে এটা বিপদের মধ্যে কেমন বিপদ, আমার এক বন্ধু বলতেছিল, সে খুব মানে ঢাকা শহরে একসময় খুব নামকরা মাস্তান ছিল, খুব নামকরা মাস্তান ছিল। তো জেল থেকে বের হয়েছে, বের পর দেখে তার ব্যবসা বাণিজ্য সব এলোমেলো হয়ে গেছে। তো এখন সে তার এক বন্ধুর বাসায় গেছে। তো বন্ধুর ছেলে হঠাৎ করে বলে যে অমুক ভাই, লিয়াকত ভাই কেমন আছেন, কথার কথা কেমন আছেন। তো সে বলছে, আরে বেয়াদব, আমি না একটু বিপদে আছি, সারা জীবন তুই আমার চাচা ডাকতি, আমি তোর বাপের বন্ধু, এখন আমার এই বিপদের সময় আমাকে ভাই ডেকে ফেললি, দাঁড়া আর জাস্ট 15 দিন পর তোকে আমি কি করতেছি। তো এমন একটা অবস্থা বিএনপি এখন এই ইরান যুদ্ধের কারণে, তারপর সে দেশের বন্যা বৃষ্টির কারণে, হাজার রকম সমস্যার কারণে বিএনপি দাঁড়াতে পারছে না। কিন্তু এই বিএনপি সেই বিএনপি না। এই বিএনপি সারা জীবন আওয়ামী লীগের সাথে ফাইট করেছে, এই বিএনপি রাজপথে এর সাথে সাথে ফাইট কিন্তু করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশনে যে আমরা দেখলাম যে 8 মাস ধারাবাহিক আলোচনা হলো, তাহলে আসলে সে সময় হলোটা কি? ওই সময় যে জিনিসটা আছে যে তারা ওই সময় পলিটিক্স করেছে, তারা ওই সময় যেটি করতে পারতো, বিএনপি যেটা করতে পারতো, আমাদের যেটা মানে তাহলে এই রাজনীতির এই গেমটা হতো না। তারা যদি খালি বলতো যে আমরা এখানে যাব না, এই সমস্ত জিনিস হবে না, ইলেকশন দিতে হবে 2024 সনের ডিসেম্বরের মধ্যে, আর যদি ইলেকশন না দেয় তাহলে আমরা এই যমুনা ঘেরাও করব। ইভেন বিএনপি যদি না চাইতো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু হতেও পারতেন না, হতেও পারতেন। তো ওই সময়টাতে আসলে বিএনপি ছাড় দিয়েছে। আর এই বিএনপি সেই সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় যাওয়াটা কি রাজনৈতিক কৌশলের অংশ ছিল? না, প্রথমে আন্তরিকতা ছিল, প্রথমে আন্তরিকতা ছিল যে তারা মনে করেছে এখানে ভালো কিছু একটা হবে, কিন্তু পরবর্তীতে তাদের এই আন্তরিকতাটাকে যারা ওই কমিশনের যারা লোকজন তারা দুর্বলতা মনে করেছে। সেই দুর্বলতা মনে করে ইচ্ছা মতো তাদেরকে মানে ওই যে বাফুরাম সাপুরের মতো খেলছে, আই বাবা দেখে যা, 2টো সাপ রেখে যা, ওইভাবে খেলার ফলে এখন তারা যখন দেখছে যে তাদেরকে একটার পর একটা মানে প্যাসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তাদেরকে একটার পর একটা নাটকের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবং এখানে ধরেন সরকারের বিভিন্ন রকম এজেন্সি আছে, গোয়েন্দা সংস্থা আছে, তো এরা সবসময় হলো প্রেজেন্ট পলিটিক্যাল পার্টি। মানে ইউনূস সাহেবের জমানাতে ছিল, তাকে দেখলেই বলতো আব্বা হুজুর আপনার যে কী সুন্দর চেহারা মোবারক, আপনার মতো এইরকম সুশ্রী মানুষ আর পৃথিবীতে আসেনি। আবার এখন তারেক রহমান সাহেব আসছেন, স্যার দুনিয়াতে যদি এক পিস কিয়ামত থেকে এই পর্যন্ত হযরত আদম থেকে শুরু হয়ে থাকে কেউ মানে আল্লাহ নিজের হাতে বানিয়ে থাকে, এটা আপনাকে বানিয়েছেন, আপনার দিকে চেহারার দিকে তাকালেই আমাদের পাপ মোচন হয়ে যায়। এই হলো আমলাদের যাকে বলা হয় মানে যাকে তেলবাজি। সো সেই তেলবাজির কবলে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যারা লোকজন তারা আসলে রাজনীতিবিদদেরকে নিয়ে যেভাবে খেলার চেষ্টা করেছেন, এর প্রত্যেকটা জিনিস এই যে এখন শুরু হচ্ছে, 2 মাস গেল তো, আস্তে 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 দেখবেন যে এদের সবাইকে দুর্নীতি দমন কমিশনের বারান্দায় ঘুরতে হবে, এদের বিরুদ্ধে মামলা হবে। এই যে এখন দেখেন হামিদ টিকা কেন দেওয়া হয়নি, কোন মানে উপদেষ্টা কত টাকার দুর্নীতি করেছেন, একটার পর একটা বের হয়ে যাচ্ছে। এবং এইগুলো যখন বের হবে আলটিমেটলি এদের যারা অ্যাসোসিয়েট আছেন বড় বড় কথাবার্তা বলছেন, আপনি ঘরে দেখা গেল যে তার কাছে একটা পাম্পার আছে, রিক্সা পাম্প দেওয়া যায় না, এই একটা পাম্পার নিয়ে এসে দৌড়ে চলে গেছে হেলিকপ্টার পাম্প দেওয়ার জন্য। এরকম অনেক দের আর ম্যানি পিপিল
পুরো সময়টাতে 18 মাস আমাদেরকে যন্ত্রণা করে এই ক্যান্টনমেন্ট ভাঙবে, ও ট্যাঙ্ক ফাটাই ফেলবে, ও লাথি দিয়া এই কাজ করে ফেলবে, এই সমস্ত কথাবার্তা শুনতে শুনতে আমরা আসলে মানসিকভাবে অসুস্থ। আমরা সবাই চেয়েছি যে আসলে বিএনপির কেন রাগ হয় না, বিএনপি কেন এত গান্ধীবাদী হয়ে গেছে, কেন বিএনপির লোকজন সেই দাঁড়ায় না। তো এখন সেই বিএনপি ধীরে ধীরে দাঁড়াচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। অধ্যাপক মাহবুবুর রহমান, যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ ও সংবিধান বহির্ভূত, আদেশ যদি অবৈধ হয় তাহলে সনদের বৈধতা কতটুকু? আপনাকে ধন্যবাদ। বিশেষ করে রনিবাবু অনেকগুলো স্যাটার গল্পের মাধ্যমে বিষয়গুলো উত্থাপন করলেন, ভালো লেগেছে। অনেকগুলো আলাপ সামনে চলে আসছে। যে প্রশ্নটা আপনি নিয়ে আসছেন, নির্বাচন তো আসলেই 2024 সালে হওয়া সম্ভব ছিল। আমরা তো এর আগে 3 মাসে নির্বাচন করি নাই। তত্ত্বাবধায়ক সরকারগুলো তো 3 মাসে নির্বাচন করেছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। কিন্তু এইবার নির্বাচনটা এই লম্বা সময় নিয়েছে। এর পেছনে তো প্রধানত যে যুক্তিটা দেওয়া হয়েছে, 1 নম্বর যুক্তি ছিল কিন্তু সংস্কারের সময় লাগছে। প্রথম আপনি ছোট ছোট 7টা কমিশন গঠন করলেন, তারপরে 11টা, তারপরে আবার ঐক্যমত্য কমিশনের রূপান্তর, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই কাজটা হয়েছে। সংস্কারের আলাপের জন্য আরেকটা বিষয় হলো বিচারের জন্য এই সময়টা নিয়ে যায়। আপনি দেখেন বিচারের ক্ষেত্রে কিন্তু খুব সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট নাই। আর সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো অধ্যাদেশ, যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে, কোনো 2024 সালে যে অধ্যাদেশগুলো জারি করেছে, কোনো অধ্যাদেশ প্রতি 9 দিন একটা অধ্যাদেশ হয়েছে। 2025 সালে প্রতি 4 দিন একটা অধ্যাদেশ হয়েছে। এত অল্প সময়ের মধ্যে যে আপনি একটা আইন তৈরি করতে পারেন এবং এই বিশেষ পরিস্থিতি, বিশেষ বিষয়ে, এটাও কিন্তু খুবই দক্ষতার ব্যাপার, একদম কল্পনাতীত দক্ষতার ব্যাপার। এগুলো অনেকগুলো হয়েছে। আবার সেগুলোকে সংসদে কিন্তু কোনো যাচাই বাছাই ছাড়াই করার জন্য অনেকেই বলেছিল, কিন্তু সংসদের একটা দায়িত্ব আছে এগুলোকে যাচাই বাছাই করার। এই জন্য তো সংসদকে রাখা হয়েছে। মাঝখানে যে সংসদের একটা অভিমত দেওয়ার শুধু জায়গা না, সংসদ এটাকে অনুমোদন করছে, সেই অনুমোদনের জায়গাটা তো অ্যাজ ইট ইজ করতে পারে না, তার রুলটা একে রাখতেই হবে। সে কারণে যোগবিয়োগ হয়েছে। তা আপনি যেটা বলেছেন যে এটাতে রাজনীতি বলাটা তো খুব কঠিন কাজ। রাজনৈতিক দল রাজনীতি করবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এছাড়া তার আর কোনো পথ নাই। কিন্তু রাজনীতি ছাড়াও যেটা হলো নৈতিক জায়গাও আছে। কিন্তু বিএনপি কিন্তু পুরো সময়টাতেই তার যে নোট অফ ডিসেন্টগুলোর মাধ্যমে অবস্থান ক্লিয়ার করেছে সে কি করতে চায়, কি করতে চায় না। আর প্রথম দিকে আপনি যেটা বলা হচ্ছিল যে বিএনপিকে একটা কৌশলের মধ্যে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, এবং এই বড় দলটাকে আপনি যখন এই যে প্রথম 39টা দল, পরে 33টা দল, পরে আবার 29টা দল, এই যে প্রত্যেকটা দলের, যে দলের 500 ভোটার বা যে দলের 5,000 কর্মী, তারও 1 ভোট ছিল ঐক্যমত্য কমিশনে, টিক চিহ্ন দিচ্ছিল কারা কারা একমত হয়েছে। আবার বিএনপির মতো একটা বড় দলেরও 1 ভোট। এগুলো কিন্তু প্রথম থেকেই কিন্তু আমরা অনেকেই অবজার্ভ করেছি, হয়তো সবাই অবজার্ভ করেনি। প্রথম থেকেই কিন্তু দেখা গেছে যে 29 দলের মধ্যে বিএনপিরও 1 ভোট, 29টার মধ্যে 1টা ভোট। তো এইভাবে কিন্তু ঐক্যমত্য কমিশনের ঐক্যগুলোকে প্রকাশ করা হয়েছে। তো সেই ঐক্যটাকে যদি আপনি বলেন সবকিছু ঐক্যমত্য হয়ে গেছে, সেটা তো অনেক সময় ক্লিয়ার না। স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি আসলে কটাক্ষ করে বললেন যে বিদেশ থেকে আসা বুদ্ধিজীবীদের প্রস্তাবকে টুকরি ভর্তি অলৌকিক সংস্কার বলে তিনি আখ্যায়িত করেছেন। এর মধ্য দিয়ে কি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের কাঠামোর প্রতি অনাস্থা প্রকাশ? না, বিএনপি তো সেই কাজটা করে নাই। বিএনপি তো যে সকল বিষয়গুলো তার একমত ছিল, যেগুলোকে সে আফুল করেছে, পুরো সংস্কার, বিএনপি প্রতিশ্রুতি লঙ্ঘন করে না। যারা এই কথাটা বলছে বিএনপি লঙ্ঘন করেছে, এটা ভুল বলছে। বিএনপি একমাত্র দল যে এই 29টা দলের মধ্যে তার পুরো সময়ে তার অবস্থান ক্লিয়ার করেছে, কোনটা করতে চায় কোনটা করতে চায় না, কিন্তু বারবার বলে দিয়েছে। এখন যদি আপনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন একভাবে, সেখানে নোট অফ ডিসেন্টও স্বাক্ষর করেছেন, বিএনপি তার নোট অফ ডিসেন্ট ক্লিয়ার দেখে সে স্বাক্ষর করেছে, কিন্তু আপনি যখন গণভোটটা দিয়েছেন তখন কিন্তু ওই যে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আপনি গণভোটের প্রধান প্রশ্নে নিয়ে আসছেন। এখানেই প্রবলেমটা হয়েছে যে আপনি যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয় নাই সেগুলো কিন্তু প্রশ্ন চলে আসছে। তো যখন প্রশ্ন চলে আসছে, আসলে তো এই প্রশ্নের বিভিন্ন অংশে বিএনপি না, শুধু অনেক রাজনৈতিক দল বিভিন্ন রকম মতামত দিয়েছে। তো সেইখানে আপনি গণভোটটা তো তাহলে আপনি ঐক্যমত্য কমিশন করলেন কেন? আপনি সব রাজনৈতিক দলের সাথে আলাপ করলেন কেন যদি আপনি আপনার মতো প্রশ্ন দিবেন গণভোটে? এই জায়গাতে আসলে বিএনপিকে আপনি যেভাবে বলতেছেন যে আপনি ঐক্যমত্য করেছেন, আপনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন,
আপনি আপনি যে কথা দিয়েছেন সে কথা রাখেন না, এই কথাটা কিন্তু সঠিক না। বিএনপি যে কথাটা দিয়েছে সেই কথাটাই রেখেছে। বিএনপি কোনোভাবেই পুরো প্রসেসের মধ্যে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেয় নাই। তার ক্লিয়ার অবস্থান ছিল নোট অফ ডিসেন্ট সহ যে আমি এই জিনিসগুলো মানি, এগুলো মানি না। স্বরাষ্ট্রমন্ত্রী যখন নিজেই বলছেন নির্বাচনের জন্য আপোষ করেছেন, তাহলে বিএনপির যে আদর্শ, আমরা যদি সাবেক প্রধানমন্ত্রীর কথা বলি, বেগম খালেদা জিয়ার কথা, তাকে বলা হতো আপোষী নেতৃত্ব, সেই জায়গা থেকে যদি জানতে চাই সেই আদর্শ থেকে বিএনপি বিচ্যুত হলো কিনা? আপোষ করাটা অর্থ প্রতীকী অর্থে এটা এরকম না যে কোনো বিষয়ে কম্প্রোমাইজ করা। বিষয়টা হলো যে একটা অস্থিরতা তৈরি হতো যদি আপনি এই সংস্কারের বিষয়গুলোতে অনেক বিষয়ে একমত না হতেন। কোনো যেগুলো 31 দফার সাথে যায় সেগুলো তো বিএনপি অটোমেটিক্যালি একমত হতেই পারে, তো সেগুলো সে একমত হয়েছে। আর এই আলাপটার মধ্যে সে ইনভলভ ছিল এই কারণে, এটাই তার কৌশল ছিল যে এটা নিয়ে আরো যদি কালক্ষেপণ না হয়। ধরেন আপনি যদি বিএনপি এটাতে ওইভাবে সাড়া না দিত তাহলে হয়তো আরো অন্যরকম কি হয় না হয়, পুরো প্রক্রিয়াটা যে বিএনপি নিয়ন্ত্রণে থাকতো সেটা তো এখন যেরকম আছে সেরকম তো বলা যেত না। তো সেই অবস্থায় মনে করা হয়েছে যে না, প্রসেসের সাথে আমরা থাকি, আমরা আমাদের অবস্থানটা বলি, সেই অবস্থানটা সে জানিয়ে দিয়েছে। এটা আসলে কম্প্রোমাইজ ইন দ্য সেন্স বলছেন যে তিনি যে প্রসেসের মধ্যে আছেন, কিন্তু সেখানে তো কোথাও তিনি বিএনপি বা উনি নিজেই তো এই জায়গাতে নেতৃত্ব দিয়েছেন, কোথাও তো উনি বলেন নাই যে আমি যেটা করবো না সেটার ব্যাপারে কথা দিয়ে আসেন না। শেষের দিকে ভোটের সময়ে বিষয়টা কি, আমরা ভোটের ক্ষেত্রে ভোটের 2 দিন আগে বা কয়েকদিন আগে বেশ কয়েকদিনে খুব বেশি প্রচার প্রপাগান্ডা চলছিল, যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত অল্প সময়ে রেসপন্স করার সুযোগ ছিল না। সেক্ষেত্রে হয়তো কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। রাজনৈতিক দলের কাজই হলো কৌশল না, আপনি রাজনীতি একটা গেমের মধ্যে প্রত্যেকে কৌশল গ্রহণ করবে। এই কৌশলটা কখনো কখনো এথিক্স মেনে হয়, কখনো এথিক্স মেনে হয় না। রাজনীতিতে সবসময় এথিক্স মানাও হয় না, এটাই প্র্যাকটিক্যাল রাজনীতি। রাজনৈতিক কৌশলের কথা আপনি বলছেন অধ্যাপক মাহবুবুর রহমান, যদি জানতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে আসলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, সংস্কার নাকি ক্ষমতা? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক মাহবুবুর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলোর কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, সংস্কার নাকি ক্ষমতা? আপনাকে আবার ধন্যবাদ। এখানে তো আসলে সংস্কার এবং ক্ষমতা দুইয়ের মধ্যে কোনো বার্তার নেই। আপনি যদি এক কথা উত্তর চান, রাজনৈতিক দলগুলোর একমাত্র লক্ষ্য ক্ষমতায় যাওয়া, এটা হলো পলিটিক্যাল সায়েন্সের ভাষা। যে কোনো রাজনৈতিক দলই হবে না যদি সে ক্ষমতা যেতে না চায়। অন্যান্য যে প্রেশার গ্রুপ আছে তার চেয়ে রাজনৈতিক দলের আলাদা ভিন্নতা শুধু একটা কারণে, বাকিগুলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তারা কখনো ক্ষমতা যেতে চায় না। শুধু রাজনৈতিক দল ক্ষমতা যেতে, সে তার লক্ষ্যে লিখতেই হবে সে ক্ষমতায় যেতে যাওয়ার জন্য এই ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য। এখন জবাবদিহিমূলক শাসন তৈরি করার জন্য সংস্কারের দাবি দীর্ঘদিনই আগে ছিল, এবং এটা প্রথমত কয়েন করেছে কিন্তু বিএনপি 31 দফার মাধ্যমে। আপনি দেখেন এরকম অর্গানাইজড হইতে আর কেউ কিন্তু বাংলাদেশে কোন রাজনৈতিক দল এইভাবে অর্গানাইজড হইতে কখনো বলে নাই যে তারা ক্ষমতায় গেলে এইভাবে সংস্কার করবে। কিন্তু বিএনপির সেই সংস্কারের কয়েনটা এই অন্তর্বর্তী সরকার এসে তারা এটা বিএনপি থেকে নিয়ে গেল, নিয়ে যে তারা এটাকে সামনে নিয়ে আসলো। আমি তো মনে করি বিএনপি মুখে এবং অন্তরে একই রকম দল বিদায় সে বলেছে যে আমরা এখানে কৌশল করেছি, কিন্তু কৌশল বিএনপির চেয়ে বেশি কৌশল করেছে হলো অন্তর্বর্তী সরকার ঐক্যমত্য কমিশন। সে তো অনেক বেশি কৌশলী ছিল, যেখানে জুলাই সনদ যেভাবে সে স্বাক্ষর করেছে, গণভোটে সে প্রশ্ন দিয়েছে ঐক্যমত্য কমিশনের রিপোর্টের ভিত্তিতে। ঐক্যমত্য কমিশনের আসলে মূল লক্ষ্য কি ছিল? রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য তৈরি করা নাকি এজেন্ডা অনৈক্য তৈরি করা? আমি দেখছি বাংলাদেশে একমাত্র ঐক্যমত্য কমিশনেই বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে এর দায়িত্ব ঐক্যমত্য কমিশনের। ঐক্যমত্য কমিশন তার কথা রাখে নাই, কৌশল করেছে ঐক্যমত্য কমিশন। এখন বিএনপি এটা ওভাবে কয়েন করছে না কারণ আমি জানি না, কৌশল করেছে ঐক্যমত্য কমিশন, এবং এই সংস্কার নিয়ে যে রাজনৈতিক খেলাটা খেলেছে ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশন যদি জুলাই সনদকে সরাসরি গণভোটে দিত তাহলে তো এই প্রশ্ন আসতো না। ঐক্যমত্য কমিশন তার নিজের রিপোর্টের ভিত্তিতে 4টা প্রশ্ন তৈরি করেছে, যার ফলে ওই 4টা প্রশ্নের মধ্যে বিএনপি সহ আবার অনেকেরই বিভিন্ন রকম দ্বিমত আছে। তা আপনি তাহলে আলাপটা কেন করছেন? যে আলাপটা আপনি দিতে পারবেন না দিতে পারলে আপনি ক্লিয়ারলি বলেন যে না, আমরা যে সনদ স্বাক্ষর করেছি সেইটা আমরা কিন্তু গণভোটে দিই নাই। ঐক্যমত্য কমিশন তো এই কাজটা করে নাই, বরং অস্পষ্টতা ছিল ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, রাগঢাক ছিল ঐক্যমত্য কমিশনের মধ্যে, কৌশল ছিল ঐক্যমত্য কমিশনের মধ্যে। বিএনপি তো তারা পুরো প্রক্রিয়ায় বলেই আসছে আমি এটা মানবো এটা মানবো না, এটা করবো এটা করবো না। বিএনপি এখনো বলছে যে স্বাক্ষর করা জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে, তো
এটা সত্য কথাই করেছে। সুতরাং জুলাই সনদ যেটাকে আমরা বলেছি নোট অফ ডিসেন্ট সহ, সেটা বিএনপি করেছে, কিন্তু নোট অফ ডিসেন্ট যেখানে বিএনপি দিয়েছে সেটার দায় বিএনপির ঘাড়ে দিবেন। কিন্তু গণভোটে নোট অফ ডিসেন্ট গুলো সংযুক্ত করার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি? এখন কেউ যদি মনে করে সংস্কারটা আমি এভাবে করতে চাই, আরেকদল মনে করবে আমি ওভাবে করতে চাই, ঐক্যমত্য কমিশন তার ইচ্ছা মতো সংস্কার চেয়েছে, সুশাসন চেয়েছে। সুশাসন আমরা সবাই চাই এবং সুশাসন লাগবে, জবাবদিহিমূলক শাসন লাগবে। ঐক্যমত্য কমিশন কি তখন তার ইচ্ছায় সংস্কার চেয়েছে নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাপ ছিল? আমি সেটাই বললাম, 29টা রাজনৈতিক দলের মধ্যে যার 500 সদস্য আছে তার কথাও যদি আপনি একটা প্রশ্ন ঢুকিয়ে দেন, সেটা তো আপনি তাহলে আলাপ করার দরকার ছিল না। আপনি আপনার এই ভারসাম্যটা এরকম হওয়া দরকার ছিল যে মেজর পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসতে পারে বা যারা প্রতিনিধিত্ব করে দেশের জনগণের, তাদের বক্তব্যটা কি ছিল সেই জায়গায় আপনাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। ঐক্যমত্য কমিশন সেটা করে নাই। ঐক্যমত্য কমিশন 29টা দলের মধ্যে বেশিরভাগ দল কি চেয়েছে বা কি চায়নি সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তার প্রশ্নগুলো তৈরি করেছে। এখানে একটা বিষয় হলো কি, এই জায়গাতে প্রথম বিএনপিকে ঠকানো হয়েছে। আমি এটা বলবো, বিএনপিকে ঠকানো হয়েছে প্রথম ওই 29 দলের মধ্যে এক দল বানিয়ে। তখনও তো বিএনপি কোনো প্রতিবাদ করে নাই, কারণ এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে বিএনপি এভাবে রেসপন্স, এই যে রনিবাই যেটা বললেন যে আন্তরিকতা ছিল, বিএনপির আন্তরিকতা সত্যিই ছিল, সে আন্তরিকতা নিয়ে বিএনপি গিয়েছে। কিন্তু আমার কাছে তো মনে হয় যেভাবে জুলাই সনদ এবং গণভোট এবং এই সব কিছুর মধ্যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যত সময় নষ্ট করা হয়েছে, এই সময় নষ্ট করার মধ্যে দিয়ে সরকারের মানে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ছিল কিনা, ঐক্যমত্য কমিশনের আন্তরিকতা ছিল কিনা, সেই প্রশ্ন উত্থাপন করা যায়। বিএনপি কৌশলের কথা না বলে নিজেরাও বলতে পারতো যে আমরা কৌশল করি না, কৌশল করে হচ্ছে ঐক্যমত্য কমিশন, কৌশল করেছে অন্তর্বর্তী সরকার, এবং কৌশলে আমাদেরকে 29 দলের মধ্যে এক দলে বানিয়ে দিয়েছে, যেখানে তারা হলো মেজর পলিটিক্যাল পার্টি। সুতরাং এটা তো বিএনপির প্রতি একটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক মাহবুবুর রহমান। জনাব গোলাম মাওলা রনি, গণহত্যার দোষর এখনো দেশের রাষ্ট্রপতি, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আরো বলেছেন যে আমাদের দুর্ভাগ্য একজন দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি বলেছেন এখন নির্বাচিত সরকার চাইলে বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে, গাধাকে দিয়ে হাল চাষ করিয়ে কোনো বাহাদুরি নেই বলেও মন্তব্য করেন তিনি। এই যে নাহিদ ইসলাম এতগুলো অভিযোগ করলেন রাষ্ট্রপতির বিরুদ্ধে, এই অভিযোগের সত্যিকার অর্থে ভিত্তি রয়েছে কি নাকি আসলে চাপ তৈরির কৌশল? আমি নাহিদ সাহেব যেহেতু এখন একটা দায়িত্বপূর্ণ পদে আছে, হি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট, একটি দলের প্রধান, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যেভাবে এনলাইটেন করেছিল বা তাকে যেভাবে প্রজেকশন করেছিল, মনে হচ্ছিল আজ তারেক রহমান সাহেব যে পদে বসছেন এটা মূলত নাহিদ সাহেবের জন্য সংরক্ষিত ছিল এইভাবে। তো যদি নাহিদ সাহেব প্রধানমন্ত্রী হতেন তাহলে জুলাইতে হয়ে যেত মানে আমাদের মুক্তিযুদ্ধ, আর 1971 সনে যেটা হয়েছে সেটা হয়ে যেত গন্ডগোল, আর আমাদের যে জাতীয় জীবনের যে শুরুটা সেটা হতো 47 থেকে। তো তিনি আজকে এই যে একটা কথা বলেছেন, সঙ্গত কারণে তার রাগ হতেই পারে। যিনি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে তার দলের লোকজন তাকে জাতির পিতা ঘোষণা করত, নাহিদ ইসলাম ইজ দ্য ফাদার অফ নেশন, এরকম তাদের একটা মাস্টার প্ল্যান। তো সেই জায়গা থেকে এখন সে একটা জায়গাতে অনুল্লেখিত একটা জায়গাতে আছেন, সেখানে বর্তমান রাষ্ট্রপতির প্রতি তার রাগ হতে পারে, ক্রোধ হতে পারে, ক্ষোভ হতে পারে, তাকে হত্যাকাণ্ডের দোষর বলতে পারেন। এটা যেহেতু আল্লাহ তাকে মুখ দিয়েছেন, মুখ দিয়ে তিনি শুধু খাবেন তা তো না, কিছু কথাও তো বলতে হবে, তো তিনি সেটা বলছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আবার তার যারা কাউন্টার প্রতিপক্ষ রাষ্ট্রপতির দলের যারা লোকজন আছেন, এখন যারা রাষ্ট্রপতি রেখেছেন, তারা যদি বলতেন যে ঠিক আছে, হত্যাকাণ্ডের যারা দোষর, 1400 হত্যাকাণ্ড হয়েছে তাদের দোষর, তার যদি বিচার হয় বা তাকে যদি শাস্তি দিতে হয় ভালো কথা, আমরা দেব। কিন্তু একই সঙ্গে 1971 সনে আমাদের যে 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে, সম্ভ্রম হানি হয়েছে, 30 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে, এই মানুষগুলো আমাদের চোখের সামনে এখন লম্ফঝম্প করছে। আমরা তাদের বিচার চাই, আমরা তাদের বিচার করব, আবার নতুন করে সব কিছু বিচার করব। এবং সেই বিচার কমিটিতে নাহিদ ইসলাম যদি থাকে এবং সে যদি বলে ইয়েস উই আর অ্যাগ্রি, তাহলে হতে পারে একটা সমতা। ধরেন আপনি একদিকে শুধু ব্যাটিং করবেন আর অন্যদিকে করবেন, সেটা তা নয়। আমরা একটা মনস্তাত্ত্বিক খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি। আমাদের বাংলাদেশে অহরহ এমন সব ঘটনা ঘটছে, এমন সব কথাবার্তা চারিদিক থেকে শুনছি, বিশেষ করে ক্ষমতার জায়গা থেকে, প্রায় আমাদের মন খারাপ হয়ে যায় যে এরকম তো আসলে হওয়ার কথা ছিল না। এখন দেখা গেল যে একটা দেশের অস্তিত্ব
সেটা নির্ভর করে সেই দেশের স্বাধীনতা সংগ্রামের উপরে, মুক্তিযুদ্ধের উপরে, একটা দেশের জাতীয় পতাকা, একটা দেশের সংবিধান। মানে একটা মানুষের, আপনি একটা মানুষের যদি মস্তিষ্ক ধরেন, মাথা ধরেন, হাত ধরেন, পা ধরেন, এটা হিউম্যান বডি, সেগুলো যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন তাহলে তার সেটা মানুষ থাকে না। তদ্রূপ একটা জাতিরাষ্ট্র গঠন, আমরা যে এরকম একটা বাঙালি জাতি আছি, আমাদের তো একটা শুরু আছে, আমাদের বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে, একটা হলো জাতির একটা শুরু আছে, আর বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আছে। এই রাষ্ট্রটার শুরু আছে, এই রাষ্ট্রের কতগুলো কারিগর আছে, এই রাষ্ট্রের কতগুলো পিলার আছে। পুরো জিনিসটিকে তছনছ করে দিচ্ছে কিছু মানুষ এই গত 18 মাস ধরে, এবং এখনো পর্যন্ত তাদের নফস নিয়ন্ত্রিত হয় নাই, এখনো পর্যন্ত তারা তাদের মতো করে দম্ভ করে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে সংসদটা তৈরি হয়েছে, এই সংসদটা তো আসলে আমরা তৈরি করেছি রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে, আলবদর আর শামসদেরকে পরাজিত করে আমরা এই জাতীয় সংসদ তৈরি করেছি। এখন সেই জাতীয় সংসদে আল রাজাকার, আল বদর আর শামস, তাদের গুণগান হচ্ছে, তাদের ভাবমূর্তি সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের নামে কোরআন খানি হচ্ছে, তাদের নামে শোক প্রস্তাব উত্থাপিত হচ্ছে। এগুলো বিএনপি কিভাবে সহ্য করছে আল্লাহই জানে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বাইরে থেকে আসছি, আমাদের এগুলো খুব কষ্ট হয়, মনের মধ্যে এরকম কষ্ট। এরকম আসলে হওয়া উচিত নয়। একটা জাতি আমরা কতটা অন্যায় করলে, অপরাধ করলে, মানে যে জিনিস আমরা ছেড়ে দিয়েছি, যে জিনিস আমরা পরিত্যাগ করেছি, সেই জিনিসগুলো আবার আমাদেরকে মাথায় করে বহন করতে হচ্ছে। এখন বাংলাদেশে যারা লোকজন, সরকারি কর্মকর্তা, আজকে দেখলাম যে বিরাট একটা গ্রুপ, 25 জনের একটা গ্রুপ, তারা পাকিস্তানে যাচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, এবং সরকার সেটাকে প্রমোট করছে। তো এই যে জিনিসগুলো যা কিছু ঘটছে, তারই প্রেক্ষিতে জনাব নাহিদ ইসলাম এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো তিনি তার মতো বলছেন বয়স। এবার সংসদের প্রথম অধিবেশন থেকে কিন্তু দেখেছি রাষ্ট্রপতি ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, এবং এই যে যেমনটি নাহিদ ইসলাম বলছেন যে এখন নির্বাচিত সরকার, বিএনপি চাইলেই রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে, বিএনপি কে চাইছে না, হিসেবটা আসলে কি? আপনার রাষ্ট্রপতি আওয়ামী লীগের মনোনীত, আওয়ামী লীগের দোষর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোষর, তার কাছে আপনারা কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম তো মন্ত্রী ছিলেন, তারা কেন শপথ নিলেন? তারা তো প্রথমে বলতে পারতেন যে আমরা বঙ্গভবনে যাব না, বঙ্গভবন থেকে তাকে তাড়িয়ে আমরা আলী রিয়াজকে রাষ্ট্রপতি বানাবো, আমরা আসিফ নজরুল সাহেবকে রাষ্ট্রপতি বানাবো, এমনকি রেজওয়ানা হাসানকে আমরা রাষ্ট্রপতি বানাবো। সেগুলো বানিয়ে তার হাত দিয়ে, বা এমনি আমরা ফরহাদ মাজার সাহেব ছিলেন তাদের সাথে, তারপর শেষে আমার দেশের মাহমুদুর রহমান সাহেব ছিলেন, এরকম অনেক লোক তো তাদের পছন্দের মানুষ ছিল, তাদেরকে তারা তো ইচ্ছে করলে রাষ্ট্রপতি বানিয়ে তারপর সেখানে যেতে পারতেন। কিন্তু সেটা না করে তারা হু হু করে সেই রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, তার হাতে খাবার খেলেন, সব কিছু খেলেন, এরপরে যত অধ্যাদেশ দিলেন, যা কিছু দিলেন, এই বেচারাকে দিয়ে স্বাক্ষর করিয়ে তারপরে এখন সেই বেচারাকে গালাগাল করছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে কি জানেন, রাষ্ট্রপতির এই লোকটার এক নম্বর দোষ, একেবারে দোষ হলো এই লোকটা মুক্তিযোদ্ধা। এই লোকটা যদি মুক্তিযুদ্ধ না করতো, যদি রাজাকার হতো, বিশ্বাস করেন কেউ তারা গালাগালি করতো না এখন। ইভেন আওয়ামী লীগে যদি সে দোষর হতো এবং তার দুর্নীতি করতো, আরও অনেক খারাপ কাজ করতো, তাহলে কিন্তু এখন যারা তার সমালোচনা করছে তারা কেউ করতো না। তার মেইন প্রবলেম হলো তার রন্ধে মুক্তিযুদ্ধ। এখন যেমন ফজলুর রহমান সাহেবকে সবাই ফজাই পাগল বলছে, ফজা পাগলা বলছে, এখন রাষ্ট্রপতিকে তো সরাসরি ভাবে বলতে পারে না, ক্ষমতা ছাড়ার সাথে সাথে তারাও এরকম একটা পাগল বানিয়ে ফেলবে। আমাদের ইতিহাসের দায়ের কারণেই কি তাহলে বিরোধী দল বলছে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আসুন আমরা এগিয়ে যাই? মুক্তিযুদ্ধ নিয়েও তো আমরা বেশ তর্ক বিতর্ক দেখেছি, যেমনটি আইনমন্ত্রী বললেন জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আইন পাশে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আবার জামায়াতের নায়েবে আমির দাবি করলেন নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে। এই বিষয়গুলো আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসি স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম বালরনি, আমরা এবার দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের কিন্তু আমরা বেশ কিছু অধিবেশনে আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বেশ বিতর্ক হয়েছে, এবং যেমনটি আসলে জামায়াতের আমির বলেছেন যে আমরা অতীতকে পেছনে রেখে ইতিহাসের জায়গায় ইতিহাস রেখে চলুন আমরা এগিয়ে যাই। এবং আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026 পাশের মাধ্যমে জামায়াতে ইসলামের স্বাধীনতা বিরোধী ভূমিকা প্রতিষ্ঠিত হয়েছে, যা নিয়ে আমরা দেখেছি সংসদে উত্তাপ ছড়িয়েছে। জামায়াতে ইসলামী কয়েকজন নেতাও নিজেদেরকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং শিশু মুক্তিযোদ্ধা বলেও দাবি করেছেন। কি বলবেন? প্রথমত হলো জামাতের আমির তো না, ঠিক আছে, তাকে সবাই আপনারা জামাতের সভাপতি বলবেন।
আমির শব্দটা শব্দগত ভুল আছে। তিনি জামাতের প্রধান হতে পারেন বা জামাতের সভাপতি। তো জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমানকে ইতিহাস সম্পর্কে পড়তে হবে যে আসলে ইতিহাসটা কিভাবে রচিত হয়, ইতিহাসটা কিভাবে প্রবাহিত হয়, ইতিহাসটা কিভাবে সংরক্ষিত হয়। ওনার মতো একজন সিনিয়র পলিটিশিয়ান যদি ইতিহাস না জানেন তাহলে এই জাতির কপালে দুর্ভোগ আছে। কথাটা বললাম এই কারণে, ইতিহাসকে কখনোই একটা জায়গাতে স্থির রাখা যায় না, ইতিহাস চলমান। এবং আবারও যদি আমি এই জামায়াত আমিরের একটি বক্তব্য উদ্ধৃত আবার করি, জামাত জনাব গোলাম সভাপতি মাওলা রনি, বলেন, তিনি হ্যাঁ। বলেছেন গাল গল্প করতে বা ইতিহাসের মাস্টার বা ছাত্র হতে সংসদে যায়নি। আর তাকে ইতিহাসের ছাত্র হওয়ার জন্য সংসদে পাঠানো হয়েছে। তাকে ওখানে মানে আতর মাখার জন্য, তারপর দাড়িতে খেজাব মাখার জন্য, ওখানে রাগ হওয়ার জন্য, 1971 সনে জামাত কোনো ভালো কাজ মন্দ কাজ করে না এই কথা বলার জন্য তাকে ওখানে পাঠানো হয়নি। তাকে জাপান যাওয়ার জন্য পাঠানো হয়নি। তাকে এই যে এখন যে 35টা জেলাতে যে ধান ডুবে গিয়েছে, সেই জায়গাতে বিরোধী দল হিসেবে কৃষক যে এই ডুবন্ত ধান দেখে সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে, এই দৃশ্য দেখার জন্য এবং এখানে তাদের জন্য কাজ করার জন্য তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে। আমরা তাকে মাগনা সে সেখানে যাচ্ছে না, তাকে আমরা টাকা দিচ্ছি। উই আর দ্য নেশন, উই আর পেইং হিম। তিনি আমাদের প্রতিনিধি, আমরা তাকে টাকা দিচ্ছি। সে বলুক যে আমরা এই পার্লামেন্ট থেকে একটা টাকা নেব না, আমরা তাকে টাকা দিচ্ছি। ওই পার্লামেন্টে প্রতি মিনিটে আমাদের কত টাকা খরচ হচ্ছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলছে, তাকে অফিস দেওয়া হয়েছে, সব কিছু বাড়ি দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় সহায় সম্পত্তি দেওয়া হয়েছে। ফলে তাকে কি কারণে পাঠানো হয়েছে সেটা লেখা আছে বাংলাদেশে। তার ইচ্ছায় হবে না। তার যদি এই জিনিসগুলো ভালো না লাগে, হি শুড রিজাইন। তার এখান থেকে রিজাইন করা উচিত, নম্বর 1। এখন আমি ইতিহাসের কথা আপনাকে বলি। ধরুন আজ থেকে 5000 বছর আগে যখন মহাভারতের যুগ, তখন দুটো বিবাদমান গ্রুপ ছিল। তো সেই বিবাদমান গ্রুপের মধ্যে একটা হলো পাণ্ডব আর একটা কৌরব। কৌরবরা ছিল ভিলেনদের যে প্রধানমন্ত্রী, তার নাম ছিল শকুনি। এখনও যদি সেই 5000 বছর আগের সেই শকুনি নামটি আপনাকে বলে ডাকা হয়, আপনি একজন শকুনি, আমাকে ডাকা হয়, আমরা কিন্তু মেজাজ হারিয়ে ফেলি। তাহলে ইতিহাস কি থেমে থাকছে সেই মহাভারতের যুগে? এরপরে আসেন ফেরাউন, 3500 বছর আগে। কত আগে ফেরাউন মারা গেছে। আজকেও যদি আমি আপনাকে গালি দেই ফেরাউন বলে, আপনার মাথা ঠিক থাকবে না। ফেরাউন বলি, হামান বলি, কারণ বলি, আপনার রাগ হয়ে যাবেন। ফলে 3500 বছরের পুরনো ইতিহাস এখন আমাদেরকে তাড়া করছে। এরপরে আসুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জামানাতে 1400 বছর আগে। যদি আপনাকে বলি, এই তোর বাবার নাম আবু জেহেল, তুই একটা আবু জেহেলের কন্যা বা আবু জেহেলের পুত্র, আমাকে যদি কেউ বলা হয়, মুহূর্তের মধ্যে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তাহলে সেই 1400 বছর আগের ইতিহাস আমরা ভুলতে পারিনি। আবার যদি আপনি সেই 1757 সনের ইতিহাসে আসেন, আপনাকে যদি বলা হয় আপনি একটা মির্জাফর, আপনি একটা রায়দুল্লাহ, পিয়ার লতিফ, জগৎ শেঠ, মাথা খারাপ হয়ে যায়। তো কোনো ইতিহাস কখনো কোথাও থামিয়ে রাখা যায়নি। ফলে একইভাবে ওই যে বাংলাদেশ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত, রাজাকার, আলবদর আর শামস, এগুলো নিকৃষ্টতম গালি হিসেবে আমাদের পাখিরা এই গালিগুলোকে পরিহার করবে। কিন্তু বিরোধী দলীয় উপনেতা যেমনটি বলছিলাম যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহির নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করে বলেছেন যে আমরা এখানে যারা বসে আছি আমরা কেউ রাজাকার বা আলবদর ছিলাম না, আমরা জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্ব। অস্বীকার করে দায়মুক্তি মেলে কি? না, এখানে তার মানে এই জামাতের যে লোকগুলো আছে, আমি ভদ্রলোকের কমন সেন্স দেখে খুব অবাক হয়ে যাই। এই সময় কথাগুলো এখানে বসে তার বলাটা ঠিক হয়নি। এমনকি ধরেন অনেক লোক মুক্তিযুদ্ধ করেছে, জামাতের মধ্যে আছেন, মুক্তিযোদ্ধা আছেন, কিন্তু জামাতের প্ল্যাটফর্মে বসে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসটা সুন্দর শোনা যায় না। আপনি কিছু কিছু জায়গা আছে যেখানে কোরআন তেলাওয়াত মসজিদেই মানায়, কিছু কিছু জায়গা আছে গানের যে মঞ্চ, সেই গানের মঞ্চে গানই ভালো যাবে, কিন্তু কোনো যেখানে ধরেন একটা শোকের মিছিল, সেখানে গিয়ে আপনি ইচ্ছা করলে মাইকেল জ্যাকসনের গান গাইতে পারেন না। জামাতের এখনও শিখতে হবে স্থানকাল পাত্র ভেদে শীতকালে কী ওয়াজ করবে আর গরমকালে কী ওয়াজ করবে। তারা সেই কাজগুলো না শিখে অলনে সাডেনলি 78 জন মানুষ সংসদে গিয়ে পুরো সংসদের পরিবেশটাকে এমন একটা অ্যাবনক্সিয়াস করে ফেলছে। সেই অ্যাবনক্সিয়াস করার কারণে ওই দৃশ্য দেখে, ওদের কথাবার্তা শুনে আমাদের অনেকেরই মন খারাপ হয়ে যায় যে এটি কী ধরনের ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। অধ্যাপক মাহবুবুর রহমান, 71-এর জামায়াত আর এখনকার জামায়াত এক নয় এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একাল সেকালটা আসলে কিভাবে নির্ধারণ হবে? আপনাকে আবারও ধন্যবাদ।
জামাত ইসলামের আলোচনা তো আপনি শুধু ৭১ কেন, আরো আগে থেকে করতে হবে, এবং সেই আলোচনা আমরা অনেকবারই করেছি। ভারত বিভাগ ওই সময় জামাত ইসলামের মানে রোলটা কি ছিল, 1971-এ তার রোল কি ছিল। রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন সময় জামাত সঠিক সিদ্ধান্ত নেয়নি, এমনকি বিএনপির সাথে দীর্ঘদিন থাকার পরে 2008-এর নির্বাচনের ক্ষেত্রে বিএনপির সাথে জামাতের নির্বাচনের সাথে দ্বিমত ছিল। তো একাল সেকাল দিয়ে ঠিক আপনার কোনো দায় মুক্ত হয় না কেউ। বিষয়টা হলো, কেউ যদি, যারা প্রজন্মান্তরে একটা আস্থা, একটা বিশ্বাসের জায়গায় থাকে, সেই বিশ্বাসটা থেকে সে কিভাবে বেরিয়ে আসছে এর ব্যাখ্যা তাকে দিতে হয়। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে সে তো যদি সরাসরি যে 1971-এ জামাত নেতা কর্মী ছিলেন তার ভূমিকা আর এখন যারা জামাত করছেন তাদের ভূমিকা, সেটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু বিশ্বাসের জায়গায় রাজনৈতিক দলের যে গঠন কাঠামো এবং এই রাজনৈতিক দলটার যে ভূমিকা ঐতিহাসিকভাবে, সেই জায়গা থেকে এত ডিফারেন্স তৈরি হয় না, খুব সামান্যই। তো এখানে এই বিতর্কটা আসলে একাল সেকাল দিয়ে শেষ করা যাবে না। আপনাকে কাঠামোগতভাবে এবং ফ্যাক্ট আকারে ব্যাখ্যাটা দিতে হবে। ফ্যাক্ট যেগুলো আমরা 1971-এ যে পারস্পরিকভাবে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এটাই হলো ফ্যাক্ট। এবং আইনমন্ত্রী যেমনটি তুলে ধরেছেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাশে এটি প্রতিষ্ঠিত সত্য হয়েছে। তাদের পূর্বসূরীরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, সেটা বলার আর কোনো নৈতিক জায়গা জামায়াতের নেই। এটা উনি হয়তো আইনের প্রেক্ষাপট থেকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সামাজিক তো একটা আলাপ আমাদের আছেই। সবচেয়ে আমি তো মনে করি আইনের চেয়ে অনেক বেশি শক্তিশালী সামাজিক আলাপ। সামাজিক আলাপের যখন গুরুত্ব থাকে, আইন তখন কম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আইন তো আপনি পরিবর্তন করেনি, কিন্তু সমাজ কি বলছে, সমাজ থেকে আপনি তো ইচ্ছা করলে এখনই আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলই তার এই যে লম্বা সময়ের পরিক্রমায় তার অবস্থান কিন্তু সে ক্ষণে ক্ষণে পরিবর্তন করতে পারবে, কিন্তু বিভিন্ন সময় তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার থেকে কিন্তু আলাদা হতে পারবে না। আপনি দেখেন গত 15 বছরের আওয়ামী লীগ, আবার যদি যেভাবে আওয়ামী লীগের রাজনীতি আসুক বা না আসুক, কিন্তু এই 15 বছরের রাজনীতি কিন্তু তার দায় নিতেই হবে সব লম্বা সময় ধরে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু তার দায় নিতে হয়, এই দায় থেকে কেউ বেরোতে পারে না। তো সে কারণে আমরা যে আলাপটা করি ঐতিহাসিক জায়গা থেকে, আলাপটা তো ঐতিহাসিক ডেটা দিয়ে করতে হবে, এটা তো আমরা নিজের আলাপ করলে হবে না। এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে জামাত একটা কাজ করছে, কেউ কেউ জামাতের কেউ কেউ, যেটা আপনি নায়েবে আমিরের কথা বললেন, শিশু মুক্তিযোদ্ধা, যে এটা দ্বারা অন্তত তারা বোঝানোর চেষ্টা করছে যে এখন তারা মুক্তিযুদ্ধকে কিভাবে, মানে মুক্তিযোদ্ধার ব্যাপারটাকে তারা নিজেদের পজিটিভলি দেখার চেষ্টা করছে। এই পরিবর্তনটা মনে হচ্ছে আসছে। এতদিন তো আমরা ভাবছিলাম, আমরা দেখছিলাম তাদের আলাপ আলোচনার মধ্যে, কিন্তু সেটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা ডিবেটের মধ্যে তারা ছিল। কিন্তু এখন দেখেন আপনি তাদের কেউ কিন্তু সেখান থেকে সরে আসছে, সে নিজেকে বলতে চাচ্ছে যে সে শিশু মুক্তিযোদ্ধা ছিলেন। তো এটার অর্থ হইলে এই মুক্তিযুদ্ধ যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্সটা এবং মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে যে বাংলাদেশের রাজনীতি করা কঠিন, সেটা কিন্তু অন্যভাবে স্বীকার করার মতোই এটা। তো এই জায়গাটা আমি সবসময় মনে করি, মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যদি আপনি রাজনীতি করতে চান, মুক্তিযুদ্ধকে মেনেই রাজনীতি করতে হবে। এবং এইটা যে যারা যত দেরি করবে ততই তাদের বিতর্ক তাদের পিছ ছাড়বে না, এবং এই কাজটাই হয়েছে আমাদের ক্ষেত্রে। তারপরেও যে এটা যে জনগণের কাছে কতটা সমাদৃত হবে, কিভাবে সমাদৃত হবে, সেই প্রশ্ন রেখেই আমি বলছি, কিন্তু আপাতত তো এটা এভাবেই বলতে হবে। জনাব গোলাম মাওলা রনি, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।